আগের দিন আমরা ভাষা বিজ্ঞানের বিভিন্ন ধারাগুলি আলোচনা করেছিলাম। আজ আমরা দেখব ভাষা বিজ্ঞানের বিভিন্ন দিক। আমরা ভাষা বিজ্ঞানকে উপাদান অনুসারে ভাগ করব। তাহলে উপাদান অনুসারে ভাষা বিজ্ঞান। উপাদান অনুসারে ভাষা বিজ্ঞান। এই উপাদান অনুসারে ভাষা বিজ্ঞানকে মূলত দুভাগে ভাগ করা হয়। এদিকে হচ্ছে প্রধান ভাষা বিজ্ঞান আর এদিকে হচ্ছে ফলিত ভাষা বিজ্ঞান। ফলিত ভাষা বিজ্ঞান অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স। এইবার প্রধান ভাষা বিজ্ঞান, ভাষার মূলত দুটি দিক আছে। এক হচ্ছে তার বাইরের প্রকাশ রূপ বা এক্সপ্রেশন অ্যাসপেক্ট, এবং অন্যদিকে তার ভিতরের ভাব বা অর্থ কন্টেন্ট অ্যাসপেক্ট। তাহলে প্রধান ভাষা বিজ্ঞানকে আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে এক্সপ্রেশন অ্যাসপেক্ট, বা বাইরের প্রকাশ রূপ, ভাষার বাইরের প্রকাশ রূপ, আর হচ্ছে কন্টেন্ট অ্যাসপেক্ট বা ভাষার ভিতরের ভাব বা অর্থগত দিক। এই যে কন্টেন্ট অ্যাসপেক্ট বা ভাষার ভেতরের যে ভাব, অর্থাৎ একটা শব্দের যে অর্থ আছে, এই ভেতরের ভাব তত্ত্ব অনুসারে ভাষাকে বলা হচ্ছে, ভাগ করা হচ্ছে শব্দার্থ তত্ত্ব। সিমেন্টিক্স। ভাষা বিজ্ঞানের যে শাখায় ভাষার ভাব বা অর্থ বিশ্লেষিত হয় তাকে বলা হয় শব্দার্থ তত্ত্ব। আর এক্সপ্রেশন অ্যাসপেক্ট, এই এক্সপ্রেশন অ্যাসপেক্ট এটা আমাদের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ অঙ্গ। এই মূলত এই কন্টেন্ট অ্যাসপেক্ট আর এক্সপ্রেশন অ্যাসপেক্ট এটাই গুরুত্বপূর্ণ। এই এক্সপ্রেশন অ্যাসপেক্টকে ভাগ করা হয় তিন ভাগে। এক হচ্ছে ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি, ভাগ করা হচ্ছে রূপতত্ত্ব, ইংলিশে বলছে মরফোলজি, আর ভাগ করা হচ্ছে বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স। এইভাবে তাহলে প্রথমে আমরা বলেছি যে ভাষার ভিতরের ভাব বা অর্থগত দিকের আলোচনা করা হয় শব্দার্থ তত্ত্বে। তোমরা একটি শব্দের যে অর্থ বার করো বা একটি শব্দের অর্থের যে পরিবর্তন হয়, অর্থাৎ অর্থ সম্পর্কিত যত কিছু, তা সবকিছুই শব্দার্থ তত্ত্বের অন্তর্গত। এখন বাদবাকি রয়েছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব।
আমরা এই সাইডটা মুছে দিই, তাতে আমাদের কাজ করতে সুবিধে হবে। বেশ, আমরা দেখে নেব ধ্বনিতত্ত্বটা কি। প্রথমে আমরা দেখব ধ্বনিতত্ত্ব। আর একটু মুছি। ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্ব বলছে মানুষের বাকযন্ত্রের থেকে উচ্চারিত ধ্বনিকে ইংরেজিতে বলা হয় ফোন। আবার বলছি, মানুষ তার স্বরযন্ত্রের মাধ্যমে যে ধ্বনি উচ্চারণ করে সেই উচ্চারিত ধ্বনিকে বলা হয় ফোন। আর বাংলায় কি বলে? বাংলায় বলে বাগধ্বনি। বাগধ্বনি বা শন। এখন আমরা এই যে মুখ থেকে যে ধ্বনি আমাদের নির্গত হয়, অর্থাৎ মানুষের মুখ থেকেই হতে হবে নির্গত ধ্বনি, একটি উদাহরণ দিই। যদি বলি গভীর, এই শব্দটায় কতগুলো ধ্বনি আছে তোমরা সকলেই এটা জানো। এটাকে আমরা ভাঙলে পাই গ যোগ অ যোগ ভ যোগ দীর্ঘই যোগ র যোগ অ। এই যে আমরা ধ্বনি পাচ্ছি 1 2 3 4 5 6টা, এই প্রত্যেকটি ধ্বনি আলাদা আলাদা। এই ধ্বনিগুলোই কিন্তু তার চরিত্র, তার বৈশিষ্ট্য, সমস্ত কিছুই এই ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। তার সঙ্গে অন্যান্য আরো অনেক কিছু আলোচিত হয়, সেটা আমরা পরে যখন বিস্তৃতভাবে পড়বো এ সম্পর্কে তখন আমরা জানব। এখন মানুষের, আবার বলছি, মুখ থেকে যে ধ্বনি নির্গত হয় তাকে বলে বাগধ্বনি বা শন, ইংরেজিতে বলা হয় ফোন। এই যে ধ্বনি তাহলে কি? ভাষা সংগঠনের ক্ষুদ্রতম একক, তাই তো? এই যে বললাম গ, এই গ এ তো ক্ষুদ্রতম, একে তার অংশ কোনো অংশই ভাঙা যায় না। তাহলে সেই জন্য বলা হয় ভাষা সংগঠনের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। কি বলে? বলা হয় ভাষা সংগঠনের ক্ষুদ্রতম, মানে এর থেকে আর একে ভাঙা যায় না, ছোটভাবে, ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। হলো। এবং এই ধ্বনি সম্পর্কিত সার্বিক আলোচনা যেখানে করা হয়, আবার বলছি ধ্বনি সম্পর্কিত সমস্ত আলোচনা যেখানে করা হয় তাকে বলা হয় ধ্বনিতত্ত্ব। তাকে বলা হয় ধ্বনিতত্ত্ব বা ফোনোলজি। ফোনোলজি বা ধ্বনিতত্ত্ব, অর্থাৎ ধ্বনি সম্পর্কিত সমস্ত আলোচনা এইখানে করা হয়। তাহলে এই ধ্বনিতত্ত্ব কথাটি কিন্তু ভীষণ বিস্তৃত। এই ধ্বনিতত্ত্বের অন্তর্গত, মানে ধ্বনিতত্ত্বের মধ্যে ধ্বনি সম্পর্কে আলোচনা তো হয়ই, তার সাথে আর কি কি আলোচিত হয়? এক হচ্ছে ধ্বনি বিজ্ঞান। ধ্বনি বিজ্ঞান ফনেটিক্স, ধ্বনি বিজ্ঞান ফনেটিক্স। আর হচ্ছে স্বনিম তত্ত্ব বা ফনেমিস। তাহলে কি হলো? ধ্বনি বিজ্ঞান বা ফনেটিক্স আর স্বনিম তত্ত্ব বা ফনেমিস, এইগুলো কিন্তু সমগ্র এই ধ্বনিতত্ত্বের মধ্যেই আলোচিত হয়। তোমরা বুঝে গেছো। আবারও বলছি, একটা ধ্বনিকে আর ক্ষুদ্রতম অংশে ভাঙা যায় না,
অ আ হর্ষ ই দীর্ঘ ই ক খ গ এগুলো সবই ধ্বনি। এই সমস্ত কিছুই ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। এরপরে আমরা দেখব কি আছে। এরপরে অংশ হচ্ছে রূপতত্ত্ব। তাহলে এটা আমাদের ধ্বনিতত্ত্বটা হয়ে গেছে, এটা আমরা একটু মুছে দিই, একটু জায়গা পাবো। রূপতত্ত্ব, ইংরেজিতে বলছে মরফোলজি। এখন এই মরফোলজি বা রূপতত্ত্ব এটাও খুবই সোজা। দেখো কিভাবে আমরা আসছি। মরফ বা রূপ, এই কথাটির অর্থ হলো, একটু মাথায় রাখো, ভাষার ধ্বনিবদ্ধ ক্ষুদ্রতম অর্থবহ খণ্ড। এখন এই যে ভাষার ধ্বনিবদ্ধ ক্ষুদ্রতম অর্থবহ খণ্ড, এখন আমরা একটু আগে যা দেখেছি তার থেকে এই রূপতত্ত্বর বিষয়টা একটু বড়। কেমন দেখো, যদি বলি গ, তোমরা আগেই জেনেছিলে যে এটা একটা ধ্বনি, কিন্তু এ অর্থহীন। গ এর তো নিজস্ব কোনো অর্থ নেই। কিন্তু যদি বলি গভী, এরও কি অর্থ আছে? না, এরও কোনো অর্থ নেই। কিন্তু যদি বলি আমরা গভীর, তাহলে এর কিন্তু একটা অর্থ আছে, তাই তো? গভীর মানে তোমরা সকলেই জানো যে গভীর এর অর্থ কি, মানে আরো অন্তর্নিহিত, আরো ভিতরে। কি বলছে? গভীর, ভাষার ধ্বনিবদ্ধ ক্ষুদ্রতম অর্থবহ খণ্ড। তাহলে গভীর এর কিন্তু একটা অর্থ আছে, এবং দেখতে হবে ক্ষুদ্রতম অর্থবহ খণ্ড। কিন্তু গভীর, আমি যদি বলতাম গভীর তর, তবে কি হতো? আশা করি এই যে গভীর আর তর, তাহলে আমরা এই গভীরের মধ্যে প্রথম পেলাম অর্থ, এর আগে গয়েও পাইনি, ভয় দীর্ঘিতেও পাইনি, গভীতে পাইনি, গভী এ দুটোর মধ্যে পাইনি। আমরা পেলাম হচ্ছে কেবলমাত্র গভীর, এর মধ্যে পেলাম একটা অর্থ, তাই তো? তাহলে কি বলছে? ভাষার ধ্বনিবদ্ধ, অর্থাৎ ধ্বনি দিয়ে তৈরি হয়েছে গভীর, বিভিন্ন ধ্বনি দিয়ে দিয়ে। ক্ষুদ্রতম, অর্থাৎ এই গভীর থেকে ভাঙলে তার কোনো অর্থ দাঁড়াবে না, বুঝছে? তাহলে ধ্বনি দিয়ে তৈরি হবে, সে ক্ষুদ্রতম হবে, অর্থাৎ ছোট হবে, আর অর্থবহ থাকবে, অর্থাৎ তার একটা অর্থ থাকবে। এবং সেই যে শব্দটা তৈরি হবে তাকে ভাঙলে কিন্তু আর কোনো অর্থই থাকবে না। অর্থাৎ এই গভীর আবারও দেখাচ্ছি, গ এর কোনো অর্থ নেই, গ অর্থহীন, অর্থহীন ধ্বনি। ভি অর্থহীন ধ্বনি, র এও অর্থহীন ধ্বনি। কিন্তু এই তিনটে যখন একত্রিত হলো তখন হয়ে দাঁড়ালো গভীর। এর কিন্তু একটা অর্থ অবশ্যই আছে। এখন এই গভীর, একেই বলা হয় রূপ, একে বলা হচ্ছে রূপমূল, ঠিক আছে? এই যে রূপ, এই যে গভীর, কিন্তু এর থেকে আরেকটা জিনিস দেখছি, তার সঙ্গে তরটা দেখতে পাচ্ছি। আমরা জানি তর, তম এগুলো এক একটা ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এটা ডিগ্রি এক একটা। এখন কথা হলো এই যে তরত্ব একটা নির্দিষ্ট অর্থ আছে, এবং গভীরেরও একটা নির্দিষ্ট অর্থ আছে। তাহলে এটাও একটা রূপিম হবে, এটাও আর একটা রূপিম হবে। কিন্তু দুটো মিলে কি একটা রূপিম হবে? না, হবে না। কারণ বলে দিয়েছে
ধ্বনিবদ্ধ হতে হবে, তাকে ক্ষুদ্রতম হতে হবে। ক্ষুদ্রতম মানে একে ভাঙলে আর কোনো অর্থ থাকে না, তাই তাকে অর্থ হতে গেলে এই গভীর তিনটে ধ্বনিকেই একসাথে লাগাতে হবে। আর তর, তয়ের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যখনই তর দিচ্ছে তা কিন্তু অর্থপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ গভীর অর্থপূর্ণ। আর কি গভীর ক্ষুদ্রতম। আর এই যে অর্থপূর্ণ এবং ক্ষুদ্রতম হচ্ছে সেটাকেই বলছে যে যাই, যদি বলি বিদ্যালয়, বিদ্যা, তাহলে হচ্ছে তাহলে বিদ, এর মধ্যে এর তো একটা নির্দিষ্ট একটা ধাতু, এর একটা অর্থ আছে, তাহলে বিদটা কিন্তু এই রূপ বা ধ্বনি মূল, একে বলা হয় ধ্বনি মূল। তাহলে আশা করি বুঝতে পেরেছো যে প্রথমে আমরা দেখলাম ধ্বনি কোনটা, ধ্বনির থেকে একটু বড় কি দেখলাম না, দেখলাম একটু বড় হচ্ছে রূপ মূল বা রূপ। ঠিক আছে, এবার আমরা চলে যাব, থাকছে বাকি বাক্যতত্ত্ব, থাকছে বাকি বাক্যতত্ত্ব। এখন বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স, এই বাক্যতত্ত্ব বা সিনট্যাক্স কি? দেখো, প্রাচীন গ্রিক একটা শব্দ SYN, ভুল হলো, সিনট্যাক্সিস SYNTAXIS, এটা হচ্ছে প্রাচীন গ্রিক একটা শব্দ। এই প্রাচীন গ্রিক শব্দ সিনট্যাক্সিস থেকে ইংরেজি, তাহলে এটা কি বললাম, প্রাচীন গ্রিক, এই প্রাচীন গ্রিক সিনট্যাক্সিস থেকে ইংরেজিতে এসছে সিনট্যাক্স। এই সিনট্যাক্স এর অর্থ হলো সুবিন্যস্তকরণ। পরীক্ষায় প্রশ্ন আসে সিনট্যাক্স কথার অর্থ কি, তখন আমরা জেনে গেলাম সুবিন্যস্তকরণ। অথবা আরেকটা অর্থ আছে একত্রে কোনো বিষয়ে পরিপূর্ণ ধারণা। ঠিক আছে, এই সুবিন্যস্তকরণ বা সিনট্যাক্সিস এর কাজটা কি? আসলে বাক্যতত্ত্বের কাজ, এটা মুছে দিলাম, বাক্যতত্ত্বের কাজ হচ্ছে, আগে উদাহরণ দিই তারপর আমরা বিষয়তে যাই। যেমন ধরো, যদি এইটা লিখি, পৃথিবীর গভীরতর অসুখ এখন, আমরা যদি এই লাইনটা লিখি তাহলে এটা নিশ্চয়ই একটা বাক্য। এই বাক্যের মধ্যে ধ্বনিও আছে, আছে রূপমূল বা রূপিম আছে, এবং আছে শব্দ, আছে পদ, এগুলো সকলেই আছে। মোট কথা এটা একটা বাক্য, এটা তোমরা সকলেই স্বীকার করবে যে এটা একটা বাক্য। এখন এই বাক্যে এই যে পদের সঙ্গে পৃথিবীর, অসুখটা কার না পৃথিবীর, তাহলে পৃথিবীর সঙ্গে অসুখের এই যে সম্পর্ক, অথবা কেমন অসুখ না গভীর অসুখ, অসুখটা কখন হয়েছে না এখন হয়েছে। এই যে বাক্যের এক পদের সাথে অন্য পদের যে সম্পর্ক, সেই সম্পর্ক সমূহ নিয়েই, অর্থাৎ এই যে এর সঙ্গে এর বা কেমন সম্পর্ক, এই যে বিশেষণগুলো, এই সমস্ত কিছু নিয়ে, অর্থাৎ পদের সাথে অন্য পদের, বিশেষের সঙ্গে বিশেষের, বা ক্রিয়ার সঙ্গে ক্রিয়ার, বা ক্রিয়ার সঙ্গে বিশেষের, এই যে পর্যালোচনা, এই যে আলোচনা
বা এই যে বিশ্লেষণ, অর্থাৎ এই যে সম্পর্কের বিশ্লেষণ, এই সম্পর্কই কিন্তু আলোচিত হয় বাক্যতত্ত্বে। অর্থাৎ বাক্যতত্ত্বের মূল কথা হচ্ছে বাক্যের অন্তর্ভুক্ত পদসমূহ সমূহের এক পদের সাথে অন্য পদের যে সম্পর্ক, সেই সম্পর্কই কিন্তু বিশ্লেষিত এবং ব্যাখ্যাত হয় বাক্যতত্ত্বে। বোঝা গেছে আসলে? তাহলে আমরা প্রথমে দেখেছিলাম যে গটা হলো ধ্বনি, আমরা দেখলাম গভীরটা হলো রূপমূল, এবং গভীর তর, এটা প্রত্যেকে একটা পদ। ঠিক আছে? এই রকম একাধিক পদ নিয়ে কিন্তু গঠিত হয় বাক্য। বোঝা গেছে এই বাক্য কিভাবে গঠিত হচ্ছে এবং বাক্যের এক পদের সাথে অন্য পদের কি রকম সম্পর্ক, সেই সম্পর্ক আলোচনা ও ব্যাখ্যা করা হয় বাক্যতত্ত্বে। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, আমরা মুছে দিই। এবার আমরা চলে যাব আরেকটি বিষয়ে। দেখো, আমরা দেখেছি যে ফলিত ভাষাবিজ্ঞান বা অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, এই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এর আবার কটা ভাগ আছে। ঠিক আছে? অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অর্থাৎ যেগুলো আমাদের বাস্তবে ব্যবহৃত হচ্ছে, এই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স কি রকম, অর্থাৎ তার ব্যবহারিক উপযোগিতা রয়েছে। এই লিঙ্গুইস্টিক্সকে ভাগ করা হচ্ছে মূলত এক, সমাজ, ভাষা বিজ্ঞান, একে ইংরেজিতে বলা হয় সোসিওলিঙ্গুইস্টিক্স। তারপরে ভাগটা কি? ভাষা বিজ্ঞান। ফিজিওলিঙ্গুইস্টিক্স বলা হচ্ছে মনোভাষা বিজ্ঞান। ভাগ করা হচ্ছে আরেকটি স্নায়ু ভাষা বিজ্ঞান। নিউরোলিঙ্গুইস্টিক্স ভাগ করা হচ্ছে নৃভাষা বিজ্ঞান। অ্যানথ্রোপোলজিক্যাল লিঙ্গুইস্টিক্স বা নৃভাষা বিজ্ঞান। শেষতম হলো শৈলী বিজ্ঞান। স্টাইলিস্টিক্স। এই ফলিত ভাষা বিজ্ঞান এর অন্তর্গত হচ্ছে সমাজ ভাষা বিজ্ঞান, তারপরে হচ্ছে মনোভাষা বিজ্ঞান, তারপরে স্নায়ু ভাষা বিজ্ঞান বা নিউরোলিঙ্গুইস্টিক্স, নৃভাষা বিজ্ঞান, অ্যানথ্রোপোলজিক্যাল লিঙ্গুইস্টিক্স এবং শৈলী বিজ্ঞান, স্টাইলিস্টিক্স। এই বিষয়গুলি সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জেনে নেব। কিন্তু একটি বিষয় আমাদের আর একটু পরিষ্কার করে নিই আমরা, সেটি হলো যেমন ধরো, আমরা প্রথমে সবচেয়ে ভাষার ক্ষুদ্রতম একক কি দেখলাম ধ্বনি। তারপরে ক্ষুদ্রতম একক দেখলাম কি? রূপ। তারপরে ক্ষুদ্রতম একক কি দেখলাম?
তারপরে ক্ষুদ্রতম একক আমরা দেখি, রূপের পরে পদ, পদের পরে আমরা কি দেখি? পদগুচ্ছ, পদগুচ্ছের পরে আমরা কি দেখি? বাক্য, বাক্যের পরে আমরা কি দেখি? বাক্যগুচ্ছ বা স্তবক। বেশ, এইভাবে প্রথমে এ ছোট, তারপরে আমরা দেখব এ ছোট, মানে এর থেকে এটা একটু বড়, এটার থেকে এটা একটু বড়, এটার থেকে এটা একটু বড়, এটার থেকে এটা, এবং সর্বশেষ এটা। বুঝা গেছে? এইভাবে আমরা কিন্তু ধীরে ধীরে এই ভাষা তত্ত্বের বিশ্লেষণে এগোবো। বেশ, তোমাদের কাছে জটিল মনে হতে পারে, সত্যি জটিল হয়তো হতেও পারে কখনো কখনো, কিন্তু বিষয়টি একটু যদি তোমরা বিবেচনা করে পড়ো, তাহলে দেখবে না এটা একদমই জটিল না, এবং এর ভেতরে কিন্তু দারুণ আনন্দ আছে।